হ্যাঁ, তো আজকে প্রথমেই কিন্তু এই পোর্শন থেকে আমি একবার সিলেবাসটায় চোখ বোলাবো, কারণ আম, পড়ার ক্ষেত্রে উদ্ভ্রান্তের মতো পড়াশোনা না করে জেনে বুঝে পড়তে হবে। যদিও আমার পুরো সিলেবাস অ্যানালিসিস করা আছে, কিন্তু তবুও যখন যে পার্টটা পড়বো তার আগে একবার চোখ বুলিয়ে নিয়ে পড়া উচিত বলে আমি মনে করি। তো আজকে এখানে আমাদের যে পার্টটা সেটা হচ্ছে consolidation of the Mughal Empire under Akbar, territorial expansion under Akbar, Mansabdari system আর রিলিজিয়াস পলিসি, এইটুকু কিন্তু কারিকুলামে লেখা হয়েছে। হ্যাঁ, এর বাইরেও কিন্তু হিডেন কারিকুলাম অনেকটাই থাকে। তাহলে আমরা ওভারঅল কি কি পড়বো সেটা একবার দেখিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? আকবরের যে সিংহাসনে আরোহণ, অর্থাৎ কিনা পিতা হুমায়ুনের মৃত্যুর পর আকবরের সিংহাসনে আরোহণের যে প্রসেসটা ছিল, সেখানে ঠিক কি কি ঘটনা ঘটেছিল এটা দেখব। তারপরে তার জীবনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ, একেবারে ব্রিফলি এটা পড়তে হবে। এবং আকবরের জীবনেই আমরা যেটা দেখলাম যে ভারতবর্ষের ইতিহাসে মুঘল সাম্রাজ্যের যে মানচিত্র সেটা সবচেয়ে বেশি বিস্তৃত হয়েছিল। তাহলে তিনি প্রচুর প্রচুর যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধগুলোর প্রত্যেকটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা জানবো। তার সাথে জানবো তার রাজপুত নীতি, রাজপুত পলিসি, যেটা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাইটাল একটা পার্ট। আর আছে প্রশাসন এবং রাজস্ব ব্যবস্থা, আর তার সাথে জায়গিরদারি মনসবদারি ব্যবস্থার কথা তো কারিকুলামে রয়েছে, কিন্তু শিল্প স্থাপত্য সাহিত্য এবং কলা এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু কোনো কিছু লেখা ছিল না, কিন্তু এটা আমাদের যথেষ্ট মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? কারিকুলাম বললাম, হিডেন কারিকুলাম বললাম, আমাদের লক্ষ্য কি থাকবে সেটাও বললাম। এবার যেটা দেখব সেটা হচ্ছে এই আকবর, এই পার্টিকুলার এই টপিকটা থেকে 2016-তে ঠিক কি কি প্রশ্ন এসে গেছে। মানে আমরা যখন কোনো টপিকে ঢুকছি কতটা গভীরে ঢুকবো, ঠিক আছে? প্রথমেই দেখো, আকবরের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে, এখানে আমি দাগিয়ে দিয়েছি উত্তর, কারণ কি আজকে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমি কতটা সিলেবাসটার গভীরে গিয়ে আমাকে জানতে হবে। দেখো, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আকবরের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য। তোমরা নিশ্চয়ই জানো যে আকবর সারা জীবনে মোটামুটি তাকে মানে যতগুলো আর কি জায়গা তাকে তিনি যুদ্ধ করে জয় করেছিলেন, তার মধ্যে কিন্তু প্রায় 18টা প্রদেশ তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল, ঠিক আছে? সেই 18টা প্রদেশের মধ্যে বলা হচ্ছে যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আকবরের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য কি ছিল। তো সেখানে যে যে অপশনগুলো দেওয়া আছে, কাশ্মীর, কাবুল, কান্দাহার, বেলুচিস্তান। প্রথমেই বলবো যে প্রত্যেকটাই কিন্তু উত্তর পশ্চিম সীমান্তেরই জায়গা, কিন্তু বেলুচিস্তান যে জায়গাটা লেখা আছে সেটা কিন্তু আকবর দখল করেননি, সুতরাং অপশন ডিটা কিন্তু একেবারেই হচ্ছে না। আর বাকি তিনটে, কাশ্মীর, কাবুল, কান্দাহার, এই তিনটে জায়গায় তিনি জয় করেছিলেন, এই তিনটে প্রদেশই তিনি জয় করেছিলেন, কিন্তু বলা হচ্ছে যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য সেটা কান্দাহার। কেন না, কান্দাহার দখল করার ফলে যেটা হয়েছিল সেটা হচ্ছে এই কাবুল সহ এই যে উত্তর পশ্চিম সীমান্ত, এই পুরোটা জায়গায় তার নিরাপত্তাটা বৃদ্ধি পেয়েছিল, এবং মধ্য এশিয়া এবং পারস্যের সঙ্গে ভারতের যে যোগাযোগ এবং বাণিজ্যিক যে সম্পর্ক, সেটা কান্দাহারে সেক্ষেত্রে আর কি কান্দাহারের বিশেষ একটা গুরুত্ব ছিল। তাহলে আমরা যদি শুধু অনলাইনের পড়ি, তাহলে কি 2016-তে এসে আসা এই প্রশ্নটার উত্তরটা দেওয়া সম্ভব? আমাকে কতটা তলিয়ে গিয়ে ভাবতে হবে একটা জায়গা সম্পর্কে, ঠিক আছে? আশা করি আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে? নেক্সট, আচ্ছা, তোমরা যখন পরবর্তীকালে পিপিটিটা দেখবে, পিপিটিতে এক্সপ্লেনেশনটা আমি খানিকটা লিখে রেখেছি। এবার দেখো, আকবর মহাজারনামা ঘোষণা করেছিলেন কবে? এটা কিন্তু আকবর পড়তে গিয়ে খুব যে একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা কিন্তু নয়, এটা আকবরের একটা ধর্মনীতির মধ্যে পড়ছে, ঠিক আছে? আকবরের ধর্মীয় যে চিন্তা ভাবনা তার একটা প্রতিফলনের মাধ্যমে এটাকে আমরা পাচ্ছি। এবং যদি একটু গভীরভাবে দেখি তাহলে তার ধর্মভাবনা কিন্তু ছিল অত্যন্ত উদার, দূরদৃষ্টি তো অবশ্যই। তিনি এই ভারতবর্ষ শাসন করতে গিয়ে বা মুঘল সিংহাসনে বসার পর তিনি যেটা রিয়েলাইজ করেছিলেন যে
তখনও পর্যন্ত ভারত কিন্তু মূলত একটা হিন্দু প্রধান দেশ, এবং এই হিন্দু প্রধান দেশে যদি সাম্রাজ্য বিস্তার করতে হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদেরকে কিন্তু দূরে সরিয়ে রাখলে চলবে না, আবার গোঁড়া মুসলমানদের হাতে তার জীবন বিপন্ন হতে পারে, এটাও কিন্তু তার একটা আশঙ্কার তালিকায় ছিল। কারণ গোঁড়া মুসলমান এবং উলেমাদের নানা রকম ভাবে যে নিয়ন্ত্রণ সম্রাটের উপর, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যেত যে যদি না সম্রাট ঠিক মতো করে সেটার বিচার না করতে পারেন, তাহলে কিন্তু সেটা সাম্রাজ্যের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারত বা কোনোভাবে সেটা ভয়ের কারণ হতে পারত। তাই তিনি কিন্তু সব সময় গোঁড়া মুসলিমদের হাত থেকে একটা আশঙ্কা হতে পারে এরকম একটা ভাবনা কিন্তু রাখতেন। তো সেই কারণেই দেখা যাচ্ছে যে 1579 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1579-এ 26শে জুন তিনি ফতেপুর সিক্রির ইমামকে সরিয়ে দিচ্ছেন। ঠিক আছে, ভালো করে বোঝো, তিনি ফতেপুর সিক্রির ইমামকে সরিয়ে দিচ্ছেন এবং নিজে উপাসনা পরিচালনা করছেন। এবং সেই উপাসনা পরিচালনার করার সময় বা যখন তিনি ইমামকে সরিয়ে দিচ্ছেন, তারপরে গিয়ে যে খুতবা পাঠ হচ্ছে, সেই খুতবা পাঠের যে স্পিচটা, সেটা যিনি লিখে দিয়েছিলেন তিনি হচ্ছেন ফৈজি। ঠিক আছে, তোমরা জানো আকবরের রাজসভাতে আমরা ফৈজিকে পেয়েছি, নবরত্নের একজন। ঠিক আছে, সেই ফৈজি কি করলেন, সেই খুতবা রচনা করে দিয়েছিলেন, সেটা তিনি পাঠ করেছিলেন। এবং 1579 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর মহাজার বা মাজাহার বা নির্দেশনামা জারি করে তিনি বললেন যে ইসলামিক আইনের চূড়ান্ত ব্যাখ্যাকার এবং সাম্রাজ্যের সর্বপ্রকার জাগতিক এবং ধর্মীয় বিষয় হচ্ছে সবকিছুর প্রধান হচ্ছেন কে, না সম্রাট। ইসলাম ধর্ম এবং কোরআনের ব্যাখ্যা নিয়ে যদি কখনো মতপার্থক্য দেখা দেয়, তাহলে সম্রাট যেটাকে চূড়ান্ত বলে মনে করবেন সেটাই কিন্তু সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। বোঝা গেছে? তো ডাক্তার স্মিথ বলছেন যে এই ঘোষণাপত্রটি একটি অভ্রান্ত একটা ঘোষণাপত্র বলে অভিহিত করছেন, এবং এই যে মহাজারনামা যেটাকে নিয়ে প্রশ্ন দেওয়া হয়েছে, সেটা রচনা করেছিলেন কে জানো? সেটা রচনা করেছিলেন আবুল ফজলের পিতা শেখ মুবারক। তোমরা এখানে কোনো কোনো ক্ষেত্রে পাবে যে আবুল ফজলের পিতা শেখ মুবারক, আবার কোনো জায়গায় পাবে আবুল ফজলের ভাই শেখ মুবারক, এরকম বিভিন্ন রকম, সরি, ফৈজি আর আবুল ফজলের যে রিলেশন, কোনো জায়গায় ভাই ভাই পাওয়া যায়, আবার কোনো জায়গায় পিতা পুত্র পাওয়া যায়। ঠিক আছে, তো যাই হোক, এই যে মহাজারনামা সেটা কিন্তু রচনা করেছিলেন শেখ মুবারক, আবুল ফজলের পিতা। বোঝা গেছে? আমরা আকবরের যখনই ধর্মনীতি, তখন সুলেই কুল পড়ি, ইবাদাত খানা পড়ি, এগুলো কিন্তু আমরা পড়ি সাধারণত, কিন্তু এটা কিন্তু সেই সোকল ট্রেন্ড থেকে কিন্তু একটু হলেও কম ভাবা হয় এটাকে নিয়ে। এবং তুমি যদি বিভিন্ন বই খোঁজো, তোমরা প্রত্যেকে অনেক বই খুঁজছো, রাজু সেটেও এই লাইনটা নিয়ে, এই কোশ্চেনটা নিয়ে মোটে একটা কি দুটো লাইন লেখা আছে, তোমরা যারা পড়ছো তারা দেখে নেবে। হ্যাঁ, এতটা ব্যাখ্যা সেখানেও কিন্তু নেই, কেমন? তো যাই হোক, জীবন মুখোপাধ্যায়ের বইতেও এক লাইনেই ব্যাপারটা সারা আছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এটা, আমি এটার তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই যে অতল তল স্পর্শ করতে হবে, এবং এটা কিন্তু কোনো মুখস্থের জিনিস না, এটা হচ্ছে উপলব্ধি। যেরকম বারবার বলা হচ্ছে উপলব্ধি, ধারণা, কনসেপ্ট, হ্যাঁ, পড়তে পড়তে সেই বিষয়টাকে নিজের আয়ত্তের মধ্যে বা চিন্তনে মননে এতটাই ঢুকিয়ে ফেলতে হবে যে এই ধরনের বিষয়গুলো সংক্রান্ত একটা আমাদের এমন ধারণা তৈরি হয় যে আমরা অ্যাটলিস্ট এলিমিনেট করতে পারি। হ্যাঁ, এলিমিনেট করতে পারি। ঠিক আছে, এখানে যেরকম পুরো গায়ে গায়ে সালের অপশনগুলো দেওয়া হয়েছে 78, 79। যাই হোক, এইরকম প্রশ্ন, ট্রিকি প্রশ্ন, এটা কিন্তু যথেষ্ট ট্রিকি একটা প্রশ্ন। হ্যাঁ, এবং এটা এসছে। আচ্ছা, এরপরে দেখো, জাট এবং সওয়ার যে ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত ছিল, এটা প্রত্যেকেরই জানা। এটা এই প্রশ্নটার মধ্যে আলাদা করে বুদ্ধিমত্তার কিছু নেই, তবে যদি আমি একটু হালকা জেনে থাকি তাহলে হয়তো মানে কনফিউশন যেটা নিয়ে হবে, জায়গিরদারি না মনসবদারি ব্যবস্থা।
তাই তো। তো জায়গিরদার ব্যাপারটা তোমরা একটুখানি খেয়াল রাখবে। জায়গির মানে একটা রাজস্ব রাজস্ব ব্যাপার, এবং জাট সওয়ার, হ্যাঁ, এগুলো তো মনসব পদমর্যাদা একটুখানি আলাদা। এইভাবে কিন্তু ইকতা বা জাতির সাথে তো কোনোভাবেই রিলেটেড নয়, সেই এলিমিনেশনটা করার মতো কনসেপ্ট কিন্তু আমাদের রাখতে হবে। ঠিক আছে, এটা একদমই লুজ একটা প্রশ্ন। আচ্ছা, এখানে এটারও কিন্তু এক্সপ্লানেশন দেওয়া হয়েছে, আমি আজকে আর এটার এক্সপ্লানেশনে গেলাম না, কেমন। আচ্ছা, আকবরের আমলে ভারতে বৃহত্তম পারসিক লেখক লেখক হিসেবে স্বীকৃতি পান। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কেন দেখো, আমি এইমাত্র তোমাদেরকে সিলেবাস দেখিয়েছি, সিলেবাসের কোথাও কিন্তু লেখা নেই যে ইতিহাসের উপাদান তোমাদের জানতে হবে, কিন্তু ইতিহাসের উপাদান থেকে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন, কেমন, গুচ্ছ গুচ্ছ প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে সেরকমই একটা প্রশ্ন এটা, যেখানে বলা হচ্ছে যে আকবরের আমলে ভারতের এবং প্রশ্নটাও যথেষ্ট ওই যে কিছুক্ষণ আগে যে মহাজার নামা বললাম সেটার মতোই ঠিকই। খেয়াল করো, বৃহত্তম পারসিক লেখক হিসেবে স্বীকৃতি পান কে। এখানে যে যে অপশন গুলো দেওয়া হয়েছে, ফৈজি, বাদাউনি, আবুল ফজল, সিরহিন্দ, প্রত্যেকেই কিন্তু পারসিক লেখক। হ্যাঁ, প্রত্যেকেই কিন্তু পারসিক লেখক। তোমরা একটা জিনিস একটুখানি খেয়াল করবে, এই যে পারসিক আর ফার্সি, এটা এই দুটো শব্দ আমরা পাই এবং সেক্ষেত্রে আমাদের কনফিউশন হয়ে যায় একটুখানি, ব্যাপারটা কি একটুখানি বিষয়টা বলি, তারপর আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে পারসিক বা ফার্সি ভাষা যাই বলো না কেন, এই যে ফার্সি ব্যাপারটা হচ্ছে এমনই যেটা আরবি লিপিতে লেখা হয়। হ্যাঁ, এবং আরবি লিপি কিন্তু আবার উচ্চারণে সামান্য পরিবর্তিত হয়ে যায়। পারসিক লেখা বিষয়টা হচ্ছে পার্সি ভাষায়, হ্যাঁ, কিন্তু লিখছি কিসে না, আরবি লিপিতে। বোঝা গেছে, আরবি লিপিতে লেখা লেখা হচ্ছে, কিন্তু ভাষাটা হচ্ছে পার্সি ভাষা। সেই আমরা যখন সংস্কৃত পড়তাম, সে দেবনাগরী অক্ষরে লেখা, আর তুমি সংস্কৃতটাকেই বাংলায়, মানে সংস্কৃতের উচ্চারণটা বাংলায় তুমি লিখছো, এই দুভাবে লেখা হতো না, ব্যাপারটা ঠিক সেরকম। পার্সি ভাষার জিনিসটাকে আরবি লিপিতে লেখা হচ্ছে। ঠিক আছে, তো এইরকম যে বিষয়টা, তো সেক্ষেত্রে দেখানো হচ্ছে, আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে যে তোমার আমরা কিভাবে আর কি বিষয়টাকে মানে কার কাছ থেকে আর কি পাচ্ছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি তোমাকে একটুখানি এই ভাষাটা নিয়ে আরেকটুখানি বিস্তারিত একটু জানানোর চেষ্টা করছি। ঠিক আছে, সেটা হচ্ছে দেখো, মোটামুটি 1001 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি মামুদ গজনবী যখন ভারতে আক্রমণ করছে, তার সাথে সাথে কিন্তু এই পারসিক ভাষা সংস্কৃতিটি ভারতে ঢুকলো, ভারতের সূচনা হচ্ছে। এবং 1206 যখন কিনা দিল্লিতে সুলতানি শাসন চলছে, হ্যাঁ, সেই দিল্লির সুলতানি শাসনের সূচনার পরে গিয়ে পারসিক ভাষা কিন্তু আদালত এবং প্রশাসনে চালু হচ্ছে। বোঝা গেছে, 1001-এ এটা কিন্তু ভারতে ঢুকছে, 1206-এ সুলতানি আমলে দেখা যাচ্ছে প্রশাসনিক ভাষা হিসেবে আমরা পারসিক ভাষা বা ফার্সিকে পাচ্ছি। তারপরে 1526 বাবরের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো, এবং তারপরে আমরা দেখছি পারসিক ভাষার কিন্তু একটা বৃহত্তম একটা বিকাশ, একটা পর্ব গেছে। এবং তারই সূত্র ধরে আমরা দেখতে পেয়েছি যে সরকারি ভাষা হিসেবে বা কোর্টের ভাষা হিসেবে কিন্তু আমরা এই ভাষার ব্যবহার দেখেছি। কতদিন পর্যন্ত, ভীষণ ইম্পর্টেন্ট লাস্ট পয়েন্টটা, 1837 খ্রিস্টাব্দে ইংরেজ শাসন যখন চলছে, সেই টাইমে মানে 1837-এ গিয়ে পারসিক ভাষার পরিবর্তে ইংরাজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। আমার মনে হয়েছে এই প্রশ্নটা অ্যানালিসিস করতে গিয়ে আগে আমাদের এই ভাষা সংক্রান্ত ইতিহাসটা জানা দরকার। ঠিক আছে, তো এখানে আমি যেটা অবশ্য করে মনে রাখতে বলবো, যে আমরা প্রত্যেকে জানি যে ওই মধ্যযুগের টাইমে এই ভাষার বিকাশ হয়েছিল, এই ভাষাটার ব্যবহার হয়েছিল সরকারি ভাষা হিসেবে, কিন্তু কতদিন পর্যন্ত, কবে থেকে ইংরাজি ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছিল, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সেই সালটা কিন্তু তোমরা মনে রাখছো, 1837। ঠিক আছে, আমি আশা রাখি এইরকম প্রশ্নটা কিন্তু তুমি এর আগে কোথাও পাওনি, তাই তো।
যাই হোক, এবার আসি অ্যাকচুয়ালি প্রশ্নের অ্যানালিসিসে, যেখানে দেখো অপশন দেওয়া হয়েছিল ফৈজি, বাদাউনি, আবুল ফজল আর সিরহিন্দ। আবুল ফজল এখানে দাগানোই আছে, সেটা বড় কথা নয়। ফৈজি, বাদাউনি, সিরহিন্দ কেন হলো না, সেটা হচ্ছে এখানে মেন ব্যাপার, আমাদের জানতে হবে, তাই তো। তো ফৈজির ব্যাপারে আমরা একটুখানি দেখে নিয়ে এসো। দেখা যাচ্ছে যে এই ফৈজি ছিলেন আবুল ফজলের পিতা, আবার কোথাও বলা হচ্ছে যে তার বড় ভাই, হ্যাঁ একটু আগেই বলছিলাম। তো ইনি ছিলেন একজন বিখ্যাত পারসিক পণ্ডিত এবং সুফি শেখ মুবারক, ঠিক আছে, সুফি শেখ মুবারক। ইনি ছিলেন একজন বহু ভাষাবিদ, হ্যাঁ। আবুল ফজলের পিতা, তার নাম হচ্ছে সুফি শেখ মুবারক। কোনো কোনো জায়গায় তাকে পিতা বলা হচ্ছে, কোনো কোনো জায়গায় তাকে বড় ভাই বলা হচ্ছে, হ্যাঁ। তো ফৈজি ছিলেন একজন বহু ভাষাবিদ, হ্যাঁ, এবং তিনি এই যে বহু ভাষার মধ্যে কি কি ভাষা জানতেন, তিনি ফার্সি, আরবি, সংস্কৃত, গণিত, জ্যোতির্বিদ্যা, এই সমস্ত ভাষাতে কিন্তু তিনি ছিলেন দক্ষ, এবং ফার্সি ভাষায় কবিতা রচনা করতেন। তিনি নবরত্নের একজন ছিলেন। তিনি জাহাঙ্গীরের শিক্ষাগুরু ছিলেন এবং তার রচনাগুলোর মধ্যে ছিল তাবাসির উস সুবাহ, যেটা কিনা একটা কবিতার সংকলন, হ্যাঁ, নল দময়ন্তী, এটাকে তিনি অনুবাদ করেছিলেন, আর মহাজার নাম, যেটার ব্যাপারে কিন্তু আমরা জাস্ট পড়লাম। কেমন দেখো, তাহলে এমন একটা প্রশ্ন মানে একই বছরে আসছে, একই কোশ্চেন পেপারে, দুটো কিন্তু অলমোস্ট একদম একই সেগমেন্ট থেকে, কেমন। আচ্ছা, এটা তো গেল ফৈজি সংক্রান্ত কিছু তথ্য। এবার বাদায়নীকে একটু দেখে নি। ফৈজাবাদে জন্ম হয়েছিল এই বাদায়নী বলে ভদ্রলোকের, এবং তিনিও ছিলেন অত্যন্ত পণ্ডিত একজন মানুষ, যে কারণে আকবর তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়েছিলেন এবং তাকে দরবারে ইমাম পদেও একটা সময় নিযুক্ত করেছিলেন, কেমন। আকবর বাদায়নীকে দিয়ে মহাভারত এবং ফার্সি ভাষায় মহাভারতকে আর কি ফার্সি ভাষায় রচনা করার জন্য বলেছিলেন। তবে এক্ষেত্রেও আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পেয়েছি, যেরকম ফৈজি পড়তে গিয়েও যখন আমি বিভিন্ন বইতে ফৈজিকে নিয়ে পড়াশোনা করেছি, তখন আমি দেখেছি কোনো একটা জায়গাতে লেখা যে ফৈজিকে নাকি মহাভারত অনুবাদ করতে বলা হয়েছে, ঠিক আছে। এবং এটা কিন্তু তোমরাও হয়তো পেয়ে থাকবে অনেক জায়গাতেই, মহাভারত রামায়ণের অনুবাদক হিসেবে কিন্তু ফৈজির নামটাই আসে, হ্যাঁ। আমরা দেখো এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখবো, হ্যাঁ, যেখানে মিসম্যাচ আছে। তুমি দেখবে তোমার যদি এইটুকুনি খেয়াল থাকে, পরীক্ষায় যাই প্রশ্ন দিক না কেন, তুমি তোমার ধারণাকে কাজে লাগিয়ে তুমি সঠিক উত্তরটা নির্বাচন করতে পারবে, এটা আমার বিশ্বাস। দেখো, আমি রাজু সেটের বইয়ে দেখছি, জগন্নাথ জানার বইয়ে দেখছি, কি আমি তোমার জীবন মুখোপাধ্যায়ের বইতে দেখছি, ব্রেন তো অত কিছু খেয়াল রাখবে না যে আমি এটা রাজু সেটের বইতে দেখেছিলাম, আমি এটা জগন্নাথ জানার বইতে দেখেছিলাম, আমি এটা জীবন মুখোপাধ্যায়ের বইতে দেখেছিলাম। কারোর মনে থাকে? থাকে না তো। কিন্তু আমাদের কোন জায়গাটা নিয়ে বিভিন্ন তথ্য পেয়েছি, সেই জায়গাটাকে একটু খেয়াল রাখতে হবে, এবং বিভিন্ন তথ্যকেও খেয়াল রাখতে হবে যে কি কি তথ্য পেয়েছিলাম। যেরকম এই যে অনুবাদক হিসাবে বাদানির নামও পাচ্ছি, ফৈজির নামও পাচ্ছি, ঠিক আছে। তুমি হয়তো দেখলে যে যখন কোশ্চেনটা যেটা এলো, সেখানে এমন করেই দেওয়া আছে যে সেখানে হয়তো বাদায়নীর অপশনে বাদায়নী নেই, তোমার কোনো চিন্তাই রইলো না, ঠিক আছে। আবার হয়তো ফৈজি অপশনে নেই, বাদায়নী আছে, কেমন। আমি হয়তো শুধু বারে বারে ফৈজির কথাই পড়ে গেছি, আমি সেই কারণে কিন্তু বাদায়নীকে আর চিনতে পারলাম না অনুবাদক হিসেবে, এটা যেন কিন্তু না হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে আবুল ফজল। আবুল ফজলের আইনি আকবরী, এটা একটা অত্যন্ত মহৎ ঐতিহাসিক রচনা, সেটার বলার অপেক্ষা রাখে না। এছাড়াও আকবরনামা, রুকাত ই আবুল ফজল, হ্যাঁ, ইনসা ই আবুল ফজল, এই সমস্ত কিছু কিন্তু তার হাত দিয়ে বেরিয়েছে, এবং ফার্সি ভাষায়, ঠিক আছে। আগ্রায় জন্মগ্রহণ করেছিলেন ইনি, এবং ইনি হচ্ছেন প্রথম ভারতীয় ঐতিহাসিক যিনি যুক্তিবাদী, ধর্মনিরপেক্ষ ইতিহাস চর্চার জনক ছিলেন এবং ধর্মনিরপেক্ষ ইতিহাসের প্রবর্তক। আমি মনে করেছি এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, এখন যেটা বললাম, তোমরা কিন্তু প্রত্যেকে এটা নোট করো। এখানে তোমরা পেয়ে যাচ্ছ স্লাইডে অনেক কিছু, হ্যাঁ, অনেক কিছুই স্লাইডে পেয়ে যাচ্ছ, কিন্তু এই পয়েন্টটা দেখো, এই যে এই স্লাইডে যেটা লিখেছি যে তিনি যুক্তিবাদী ধর্মনিরপেক্ষ ইতিহাসের জনক, ঠিক আছে। তিনি হচ্ছেন কে? আবুল ফজল। লাস্ট যেটা অপশনে ছিল সেটা হচ্ছে সিরহিন্দ। সিরহিন্দকে নিয়ে খুব একটা বেশি তথ্য পাওয়া যায়নি, তো তার লেখা বইগুলোর নাম মনে রাখবো: ইয়াহিয়া বিন আহমেদ সিরহিন্দ,
তার রচনা হচ্ছে তারিক ই মুবারক শাহী, এটাও কিন্তু ফার্সি ভাষাতেই রচনা হয়েছিল। এবার দেখো আমরা সেই প্রশ্নটাই ফিরে যাই, যে প্রশ্নটা আমরা পড়তে বসেছিলাম। আকবরের আমলে ভারতের বৃহত্তম পারসিক লেখক হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন কে? কে পেয়েছিলেন? আবুল ফজল। এই যে একটু আগে আবুল ফজলের কথা বললাম, যে তিনিই প্রথম ভারতীয় ঐতিহাসিক যিনি যুক্তিবাদী ধর্মনিরপেক্ষ ইতিহাস চর্চার জনক ছিলেন। অর্থাৎ কিনা প্রত্যেকের কাজ কিন্তু যথেষ্টই প্রশংসার যোগ্য ছিল, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আবুল ফজলের লেখক হিসেবে তার কাজ কিন্তু অন্য সবাইকে ছাপিয়ে গিয়েছিল। এবং এখানে প্রত্যেকটা অপশানই দেখো দেওয়া হয়েছে, এমন অপশান তুমি কাকে ছেড়ে কাকে রাখবে, তাই না? ওকে, চলো নেক্সট কি প্রশ্ন এসেছে একবার দেখে নি। আবার দেখো ইয়ে থেকে, উপাদান থেকে আর একটা প্রশ্ন। এটা এসছে তোমার 9-10-এ, ঠিক আছে? এটা 9-10 এসছিল। তাবাকাতি আকবরী নামে পরিচিত গ্রন্থের লেখককে? খাজা নিজামুদ্দিন আহম্মদ। খাজা নিজামুদ্দিন আহম্মদ ছিলেন তাবাকাতি আকবরী। এই নিজামুদ্দিন আহম্মদ ছিলেন সম্রাট আকবরের মীর বকশি। কেমন? মীর বকশি ছিলেন। এবং এই যে তাবাকাতি আকবরী যে বইটা কথা এখানে বলা হয়েছে, এটা কিন্তু একটা ফার্সি গ্রন্থ। মানে যত আর কি মোটামুটি ভাবে এই টাইমের বেশিরভাগ বই কিন্তু, একটা দুটো ছেড়ে দিয়ে বেশিরভাগ বই কিন্তু ছিল তোমার ফার্সিতে। বাবরের যেটা বাবরনামা ছিল সেটা বোধহয় তুর্কি ভাষায় ছিল। বাদ বাকি বেশিরভাগ উপাদান, হ্যাঁ, তোমরা যখন পড়বে উপাদানগুলো নিয়ে তখন কিন্তু প্রত্যেকেই লিস্ট করে পড়বে, এবং তার পাশে যেন অবশ্যই ভাষা এবং বিষয়বস্তুর কলামটা যেন থাকে, ঠিক আছে? এবং দেখবে তোমাদেরকে আগের দিনে যখন পড়াচ্ছিলেন, তোমাদের অলোক স্যার যখন পড়াচ্ছিলেন, তিনি কিন্তু ওইরকম একটা চার্ট তোমাদের দেখিয়েছিলেন। হ্যাঁ, তোমরা ওইরকম চার্ট একটা আমিও তোমাদেরকে এই প্রশ্নটার উপর থেকে দিয়ে দেবো, ঠিক আছে? খুব শিগগিরই ওটা অ্যাপের মধ্যে আমি আপলোড করে দেবো, ঠিক আছে? কিন্তু পড়ার ধরনটা থাকবে ঠিক এইভাবে। আচ্ছা, নেক্সট, রানী দুর্গাবতী কে ছিলেন? এটাও এসছে কিন্তু 9-10। 9-10-এ 2016 এসএলএসটি 9-10-এ এই প্রশ্নটা এসেছিল। সেটা হচ্ছে রানী দুর্গাবতী কে ছিলেন? তিনি বিজয়নগরের রানী, যোধপুরের রানী, গান্ডোয়ানার রানী, নাকি গুজরাটের রানী? ঠিক আছে, এখানে বলে রাখি যে বিজয়নগরের রানী এটা হবে না, কারণ বিজয়নগরের সাথে মানে যে দান্দিক সম্পর্কের ক্ষেত্রে পরাক্রমশালী কোনো মহিলার গল্প আমরা বোধহয় পড়িনি, কারো স্মৃতিতেই কিছু নেই। সুতরাং বিজয়নগরকে আমরা খুব সহজেই এলিমিনেট করে দিতে পারি, ঠিক আছে? বাকি থাকলো যোধপুর, গান্ডোয়ানা আর হচ্ছে গুজরাট। এক্ষেত্রে বলে রাখি যে মানে মোটামুটি মধ্য আর উত্তর ভারত বিজয়ের ক্ষেত্রে গান্ডোয়ানা ছিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, এবং সেটাকে তিনি যুদ্ধের মাধ্যমেই জয় করেছিলেন। খানিকটা বাদেই পড়াবো এটা সম্পর্কে। আর যোধপুরের রানী মানে রাজপুত রানী, তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু ওগুলোকে রাজপুত পলিসির ভাবনায় ফেলবো, ঠিক আছে? তো এই গান্ডোয়ানার অধিপতি যিনি ছিলেন, তিনি ছিলেন হচ্ছেন দলপত শাহ। হ্যাঁ, দলপত শাহের পত্নী ছিলেন এই রানী দুর্গাবতী। তো তিনি অত্যন্ত অল্প বয়সে বিধবা হয়েছিলেন, এবং তার নাবালক পুত্রের হয়ে তাকে কিন্তু দেশ শাসন করতে হয়েছিল। দেশ মানে তার সাম্রাজ্যকে শাসন করতে হয়েছিল। এবং দেখা যাচ্ছে যে মালব দখলের পর 1564 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের এই গান্ডোয়ানা বলে যে জায়গাটা, সেই রাজ্যের দিকে আকবর অগ্রসর হয়েছিলেন। এবং এই অভিযানে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে আসাফ খাঁ। খুব ভালো করে খেয়াল রাখো, এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন আসাফ খাঁ। কেমন? আসাফ খাঁ গান্ডোয়ানা অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। রানী দুর্গাবতী তার নাবালক পুত্র বীর নারায়ণের অভিভাবক রূপে অত্যন্ত বিক্রমের সঙ্গে কিন্তু মোগল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, এবং তিনি যখন পরাজিত হচ্ছেন তারপরে গিয়ে তিনি আত্মহত্যা করেন, ঠিক আছে? তো মোটামুটি এতগুলো ছিল হচ্ছে তোমার গত বছরের, মানে 2016, গত বছর ইন দ্য সেন্স 2024 নয়। আমরা প্রত্যেকেই জানি লাস্ট যেটা এক্সাম হয়েছিল 2016-তে, সেই 2016 9-10 এবং 11-12-এ পার্টিকুলার আকবরের উপর থেকে
আকবরের পোর্শন থেকে যে কটা প্রশ্ন এসেছিল সে কটা প্রশ্ন আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে রাখো যে এই যে জানাটা যেটা তোমাদের হলো সেটা তোমাদের ইউজফুল মনে হলো কিনা। আচ্ছা, নেক্সট এবার আমরা একটু টপিকের মধ্যে ঢুকবো। ঠিক আছে, চলো এবার দেখে নি রাজা হিসেবে আকবরের যে জীবনের সূত্রপাত। সেক্ষেত্রে আমরা যেহেতু তার পিতার জীবনটা অলরেডি পড়ে ফেলেছি, আমরা কিন্তু দেখেছি যে অত্যন্ত একটা স্ট্রাগল পিরিয়ডে যখন হুমায়ুন ছিলেন সেই টাইমে কিন্তু আকবরের জন্ম হয়েছিল, তাই তো। আকবরের জন্ম হয়েছিল যখন তার বাবা হুমায়ুন যখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, তাই তো। 1542 সালের 15ই অক্টোবর সিন্ধু অঞ্চলে হামিদা বানু বেগমের গর্ভে তিনি জন্মাচ্ছেন এবং তার পিতা তখন মারাত্মক সংকটে নিমজ্জিত। শের শাহ কর্তৃক দিল্লির সিংহাসন থেকে তিনি বলা যায় যে বিতাড়িত হয়েছেন এবং তিনি তখন দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছেন। পারস্যের পথে যখন তিনি পালাচ্ছেন তখন তার ভাই আসকারির যে আক্রমণ তাতে কিন্তু হুমায়ুন মারাত্মক ভয় পাচ্ছেন এবং তিনি তখন শিশু আকবরকে কিন্তু ফেলে যাচ্ছেন। হ্যাঁ, শিশু আকবরকে ফেলে পালাচ্ছেন। এখানে বলে রাখি যে আকবরের কিন্তু জন্ম হচ্ছে অমরকোটে। হ্যাঁ, তার অমরকোটের আকবরের জন্ম হলো, তারপরে তিনি কিন্তু আকবরকে নিয়ে আর পালাচ্ছেন না। কার কাছে তাহলে আকবর থাকছে সেই টাইমটায়? আসকারি এবং তার মহিষী। হ্যাঁ, দেখো কিরকম অদ্ভুত ব্যাপার, এক আসকারির ভয়ে হুমায়ুন পালাচ্ছেন, আবার সেই আসকারির যিনি পত্নী তার কাছেই কিন্তু আকবর থাকছেন। এবং দেখা যাচ্ছে যে 1545 খ্রিস্টাব্দে হুমায়ুন কান্দাহার এবং কাবুল অধিকার করে যখন আসছেন, আবারও তিনি শক্তি সঞ্চয় করছেন, তখন কিন্তু তিনি আকবরকে উদ্ধার করছেন। আকবর সেই কারণে একেবারে জন্মের পরের যে অবস্থাটা সেই টাইমে কিন্তু তিনি পরিচারিকাদের হাতে থাকছেন এবং সেক্ষেত্রে মহিষী আসকারির মহিষীও কিন্তু যথেষ্ট পরিমাণে তাকে ভালোবাসতেন বা সাপোর্ট দিয়েছিলেন, তবেই তিনি সার্ভাইভ করতে পেরেছেন, তাই না। তো এবার পরিচারিকাদের কে যদি বাদ দিই, তারপরে গিয়ে যিনি আকবরকে ভীষণভাবে আর কি আগলে রেখেছিলেন বা মানুষ করেছিলেন, তাদের মধ্যে যিনি উল্লেখযোগ্য মহিলা ছিলেন তিনি ছিলেন মাহাম আনগা। 1547 খ্রিস্টাব্দে আকবরের যখন 5 বছর বয়স, তখন তার জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল এবং আকবর পাঠ্যাভ্যাস অপেক্ষা খেলাধুলা, পশু শিকার এ সমস্ত ব্যাপারে কিন্তু তার ইন্টারেস্ট অনেক বেশি ছিল। কিন্তু বাল্যকাল থেকেই তার স্মৃতিশক্তি ছিল খুব ভালো, কিন্তু পাঠ্যাভ্যাস করার মতো ধৈর্য তার ছিল না। যাই হোক, 1551 খ্রিস্টাব্দে হুমায়ুনের অপর এক ভ্রাতা হিন্দালের কথা আমরা জানি। সেই হিন্দালের যখন মৃত্যু হচ্ছে, তখন আকবরকে আনুষ্ঠানিকভাবে, ভালো করে শুনে নাও, হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, 1551 খ্রিস্টাব্দে হুমায়ুনের ভাই হিন্দালের মৃত্যুর পর আকবরকে আনুষ্ঠানিকভাবে গজনির শাসনকর্তা নিযুক্ত হচ্ছেন। মানে এই যে কোনো শাসনকর্তা হিসেবে যে তার কাজকর্মের সূত্রপাত, সেটা কিন্তু আকবরের হচ্ছে 1551-তে। কোথায় না, গজনির শাসনকর্তা হিসেবে। থাকে না অনেকে দেখবে যে সারা জীবনে প্রায় 4-5টা-6টা চাকরি করেছে, তারপরে গিয়ে যখন রোমন্থন হচ্ছে, আমি একদম সেই প্রথম যে চাকরিটায় জয়েন করেছিলাম সেটা ছিল অমুক কোম্পানি। ঠিক এখানে হচ্ছে সেই ব্যাপারটা। হ্যাঁ, আকবর সবার প্রথম যে জায়গার শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয়েছিলেন সেটা হচ্ছে গজনি। এবং হিন্দালের কন্যা সম্পর্কে, হিন্দাল তার কে হচ্ছে, কাকা অথবা জ্যাঠা, যাই হোক না কেন, হিন্দালের কন্যা রাকিয়া বেগমের সাথে আকবরের বিবাহ হয়েছিল। আমরা প্রত্যেকেই জানি যে এই ফ্যামিলিতে, রয়্যাল ফ্যামিলিতে, মানে মুঘল ফ্যামিলিতে কিন্তু এই ধরনের বিবাহ যে প্রথা সেটা কিন্তু চলতো। ঠিক আছে, 1555 খ্রিস্টাব্দে হুমায়ুন দিল্লির সিংহাসনকে পুনরুদ্ধার করলেন এবং তখন আকবর পাঞ্জাবের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হচ্ছেন। তাহলে দেখো, 51-তে তিনি হলেন গজনির শাসনকর্তা, 55-তে হলেন পাঞ্জাবের শাসনকর্তা।
তারপর দেখা যাচ্ছে, তাহলে তুমি বোঝো কত কম বয়স থেকে কিন্তু তার কাজের হাতে খড়ি হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এক্ষেত্রে এই যে এই টাইমটা আকবরের যে লাইফের এই টাইমটা যখন পেরোচ্ছে, সেই টাইমে কিন্তু অভিভাবক হিসেবে কিন্তু বৈরাম খাঁর একটা মারাত্মক গুরুত্ব আমরা দেখতে পেয়েছি। এবং এই বৈরাম খাঁ কিন্তু হুমায়ুনের অত্যন্ত ক্লোজড ফ্রেন্ড বলতে পারো, অনুচর বলতে পারো, সবকিছু ছিলেন। হ্যাঁ, এবং হুমায়ুনের মৃত্যু হচ্ছে তার পরের বছরেই, মানে পাঞ্জাবের শাসনকর্তা নিযুক্ত হচ্ছেন 55-তে আকবর, তার পরের বছরেই তার বাবা হুমায়ুন কিন্তু মারা যাচ্ছেন 56। ঠিক আছে, তখন পুরোপুরি ভাবেই কিন্তু বৈরাম খাঁর অভিভাবকত্বে দেখা যাচ্ছে যে আকবরের সম্রাট হওয়া, বা বৈরাম খাঁই কিন্তু আকবরকে সম্রাট হিসেবে ঘোষণা করছেন। কেমন? তো সম্রাট তো হলেন, বাবার মৃত্যুর পরে ছেলে সম্রাট হয়ে গেল, খুব ভালো কথা। কিন্তু সম্রাট হওয়ার পরে তার সামনে কি কি সমস্যা এলো? সেটা হচ্ছে যে 1556 খ্রিস্টাব্দে 14 বছর বয়সে, মাত্র 14 বছর বয়সে তিনি সিংহাসনে বসছেন, এবং শান্তিপূর্ণভাবে সিংহাসনে আরোহণ করার সৌভাগ্য আকবরের হয়নি বলেই ঐতিহাসিকরা দাবি করছেন। তো বোঝাই যাচ্ছে তাহলে সেখানে একটা গল্প ছিল। কি গল্প? না, হুমায়ুনের মৃত্যুর পরে আকবরের বিশ্বস্ত অনুচর এবং বন্ধু বৈরাম খাঁ চাইছেন যে আকবর রাজা হোক, এবং সেই কারণেই বৈরাম খাঁর অভিভাবকত্বে তিনি পাঞ্জাবের শাসনকর্তা হিসেবে তো নিযুক্ত ছিলেনই, আমরা জেনেই নিয়েছি। সেই কারণেই কি করছেন বৈরাম খাঁ, তড়িঘড়ি 14 ফেব্রুয়ারিতে তাকে পাঞ্জাবেতেই আকবরের কিন্তু অভিষেক ক্রিয়া সম্পন্ন করে দিচ্ছেন। ঠিক আছে, যেহেতু আকবর পাঞ্জাবের শাসনকর্তা হিসেবে তখন নিযুক্ত, তাই বৈরাম খাঁ ভীষণ তড়িঘড়ি করে পাঞ্জাবেতেই কিন্তু তার অভিষেক করে দিচ্ছেন। ঠিক আছে, কিন্তু ভারতের সার্বভৌম শাসক হিসেবে মর্যাদা লাভ করতে তার একটু সময় লেগেছিল। কেমন? তো হুমায়ুনকে আমরা যেটা দেখলাম, যে হুমায়ুনের ক্ষেত্রে তিনি কোনো রকমে হয়তো মুঘল সাম্রাজ্যকে পুনরুদ্ধার করেছিলেন ঠিকই, কিন্তু একটা সাম্রাজ্য বা একটা প্রশাসনিক স্ট্রাকচার বলতে যা বোঝায়, সেসবের কিছুই কিন্তু হুমায়ুন তৈরি করে যাননি। তার জন্য তার ফলে যেটা হলো, আকবর যখন সিংহাসনে আসছেন তখন কিন্তু তার সামনে কোনো ফ্রেমওয়ার্ক তো নেই, বরং রয়েছে কিছু বিচ্ছিন্ন সমস্যা। সেগুলো কি? সেগুলোর মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে যে এই যে বৈরাম খাঁ মানুষটা, যে কিনা আকবরকে মারাত্মকভাবে গার্ড করে যাচ্ছে অলওয়েজ, তিনি ছাড়া, হ্যাঁ, তাকে যারা যারা পরামর্শ দিতে এসেছিল তারা বেশিরভাগই বলেছেন যে এই সময়ে দিল্লিতে তোমাদের থাকার দরকার নেই, তোমরা ভারত ছেড়ে চলে যাও। তুমি একটা বাচ্চা একটা ছেলে, তুমি কি করবে এখানে? এখানে কত রকম সমস্যা। কি সমস্যা? না, আফগানরা অলওয়েজ চাইছে যে দিল্লি সিংহাসন ফিরে পেতে। হ্যাঁ, যে শেরশাহের শাসন আমরা দেখেছি জাস্ট আকবরের আগেতেই। শেরশাহ এবং তার বংশধরদের বেশ কিছু কালের একটা শাসনের পর্ব গেছিল। তারা কি চাইবে যে দিল্লি সিংহাসনটা তাদের হাতছাড়া হয়ে যায়? তো যে কোনো ভাবেই হোক হাতছাড়া হয়ে গেছে, সেটা তাই বলে তো আর বসে থাকবে না, তারা পুনরুদ্ধারের জন্য চেষ্টা করবে। তাই এই মুঘল আফগান দ্বন্দ্ব কিন্তু মারাত্মক ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে রয়েছে। এছাড়াও রয়েছে উত্তর পশ্চিম সীমান্তে সার্বভৌমিকতার অধিকার নিয়ে সিকান্দার সুর এবং মোহাম্মদ শাহ আদিলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। ঠিক আছে, উত্তর পশ্চিম সীমান্তের সার্বভৌমত্বের অধিকার মানে এই জায়গাটায় এমন ভাবে ঘেঁটে আছে, এ বলছে আমার, ও বলছে আমার। হ্যাঁ, সেই নিয়ে সিকান্দার সুর আর মোহাম্মদ শাহ আদিলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যে কারণে সেই জায়গাটা কিন্তু বলা যায় যে ভারতের রাজনীতির জন্য একটা বিপজ্জনক একটা পরিস্থিতি। এবং ভারতের সার্বভৌম ক্ষমতা অর্জনের জন্য সিকান্দার সুর কিন্তু পাঞ্জাবে চেষ্টাও করছেন, সচেষ্ট হচ্ছেন যে ভারতে তিনি তার সাম্রাজ্য বিস্তার করতে যেতে পারেন। অপরদিকে পূর্ব ভারতে মোহাম্মদ শাহ আদিলের নেতৃত্বে আফগানরা শক্তি সঞ্চয় করছে, এটা আমাদের জানা। হ্যাঁ, মোহাম্মদ শাহ আদিলের বা আদিল শাহ, আমরা এটাকে চলতি কথায় আদিল শাহ বলি, আদিল শাহের বলতে পারো নেতৃত্বে
আফগানরা কিন্তু শক্তিশালী হচ্ছে। তো আকবরকে দিল্লি সিংহাসন থেকে বঞ্চিত করার জন্য মোহাম্মদ শাহ আদিলের সেনাপতি হিমুকে পাঠানো হয়েছিল। তোমরা নিশ্চয়ই এটা জানো। হিমুর অত্যন্ত ট্রেন্ড এবং সুচতুর একজন সামরিক যোদ্ধা বা সেনাপতি, যাই বলো। বিরাট সৈন্যদল নিয়ে তিনি পুরো রেডি। হ্যাঁ, চুনার থেকে আগ্রার অভিমুখে তিনি অগ্রসর হচ্ছেন এবং অতি সহজেই কিন্তু হিমু আগ্রা দখলও করে নিচ্ছেন এবং দিল্লির দিকে এগিয়ে যাচ্ছেন। দিল্লির শাসনকর্তা তার্তিবেক পরাজিত হয়ে পলায়ন করছেন এবং হিমু বিক্রমাদিত্য উপাধি ধারণ করে নিজেই দিল্লির ক্ষমতায় আরোহণ করার জন্য একেবারে প্রস্তুত। ঠিক আছে, তো এটা ছিল আকবরের সামনের একটা বড়সড় সমস্যা, খুবই বড় সমস্যা এটা। ঠিক আছে, এছাড়াও দেখা যাচ্ছে যে ভিন্ন জায়গাতে মানে ভারতবর্ষের যে মানচিত্র বা মুঘল সাম্রাজ্যের যে মানচিত্র সেটা তো একেবারেই অল্প এবং তার চারিদিকে রয়েছে বিভিন্ন স্বাধীন শাসকদের দাপট। কেমন? অর্থাৎ কিনা যেহেতু দিল্লিতে শক্তিশালী সুদৃঢ় কোনো রাজশক্তি বিরাজ করছে না, তাই আঞ্চলিক শক্তিরা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে এবং তারা কিন্তু নিজের নিজের জায়গাতে স্বাধীন হয়ে যাচ্ছে। এবং যেই একজন শাসক স্বাধীন হচ্ছে কোনো একটা অঞ্চলে, সে চাইছে তার টেরিটরিকে বাড়াতে। হ্যাঁ, সে চাইছে আমি রাজা হই, আমি শুধু এইটুকু জায়গার রাজা হয়ে কেন থাকবো, আমি আরো বেশি বেশি জায়গার রাজা হব। হ্যাঁ, তো কোন কোন জায়গা সেই রকম ভাবে স্বাধীনতা ঘোষণা করেছিল বা সেই সমস্ত শাসকদের পরিচয় অল্প করে জেনে নেব। সেটা হচ্ছে রাজপুতানার ক্ষেত্রে মেবার, বুদি, যোধপুর এই সমস্ত রাজ্যের শাসকেরা কিন্তু দাপটের সঙ্গে রাজত্ব করতো। এটা আমরা দেখেছি, এটা আমাদের ভীষণভাবে জানা, কারণ এই রাজপুতদের সাথে মুঘলদের প্রচুর প্রচুর সংঘর্ষ, বৈবাহিক সম্পর্ক, নানা রকমের ইকুয়েশন আমরা দেখেছি, তাই তো। মধ্য ভারতে মালব এবং গুজরাট সেই সময় কিন্তু স্বাধীন। আমরা একটু আগে দেখো প্রশ্ন অ্যানালিসিস করতে গিয়ে গান্ডোয়ানা রাজ্যের রানী দুর্গাবতীর কথা বললাম, সেই দুর্গাবতীও কিন্তু এই টাইমে বা মানে গান্ডোয়ানা আর কি এই টাইমে কিন্তু স্বাধীন হিসেবে কিন্তু সাম্রাজ্য চালাচ্ছে, স্বাধীন প্রদেশ হিসেবে। এছাড়াও দেখা যাচ্ছে উড়িষ্যা হচ্ছে সেই টাইমে স্বাধীন। আর বঙ্গদেশে এবং গাঙ্গীয় উপত্যকায় রয়েছে আফগানদের প্রভুত্ব, এটা তো আমাদের জানা। হ্যাঁ, যে সে তার পক্ষ থেকেই পরবর্তীকালে আক্রমণটা আসবে এবং দ্বিতীয় পানিপথের যুদ্ধ হবে, তাই তো। তাই বঙ্গদেশ এবং গাঙ্গেয় উপত্যকায় বলতে পারি যে শত্রুস্বরূপ আফগানরা কিন্তু বসে আছে। আর দাক্ষিণাত্যে রয়েছে আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা, খানদেশ এবং বেরার। হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই কিন্তু মুসলিম রাষ্ট্র এবং এই রাষ্ট্রগুলো কিন্তু বলা যায় স্বাধীন বা স্বাধীনের মতো করেই ছিল। কেন? কারণ কেন্দ্র সরকারের বা কেন্দ্রীয় শক্তির কোনো জোর ছিল না। আমি পরাধীন আমি কখন জানবো? হ্যাঁ, যখন দেখবে বাড়িতে মা আছে বা টিফিনে আমি কি খাবো, ঠিক আছে, বা কাজে কি বানিয়েছো, কিন্তু যখন মা নেই, আমি যখন পুরো কিচেনটা সামলাচ্ছি, তখন তো আমি আমার ইচ্ছা মতো রান্না করবো, তাই না? আমার যেটা খেতে ইচ্ছা করবে সেটাই আমি রান্না করবো। সেই রকম ব্যাপার। কি দেখা যাচ্ছে যে দাক্ষিণাত্যের জায়গাগুলোতে যারা শাসক তারা শক্তিশালী হয়ে উঠেছে, কারণ তাদেরকে চালনা করার মতো কেউ নেই। পশ্চিম উপকূলে পর্তুগিজরা প্রাধান্য স্থাপন করেছে। ঠিক আছে, বহিরাগত শক্তি আমরা জানি এই টাইমে প্রচুর নাবিক এবং বিজনেস ওরিয়েন্টেড বিভিন্ন নৌবহর নিয়ে বিভিন্ন বন্দরে আসছিল। তো সেই রকমই পর্তুগিজদের প্রাধান্য বেড়ে গিয়েছিল। ঠিক আছে, গোয়া, দামান, দিউ এই সমস্ত জায়গা পর্তুগিজদের হাতে চলেও গিয়েছিল। আর কে পড়ে রইলো? আর পড়ে রইলো পশ্চিমে কাবুল অঞ্চলে আকবরের বইমাত্র ভাতা মির্জা হাকিম। আকবরেরই বইমাত্র ভাতা, তার নাম হচ্ছে মির্জা হাকিম। ঠিক আছে, তিনিও কিন্তু দেখা যাচ্ছে স্বাধীনভাবে রাজত্ব করছেন। তাহলে আকবরের টাইমে মোটামুটি মানে তিনি যখন শুরু করছেন ইনিশিয়াল স্টেজ, সেই টাইমে আমরা দেখছি যে উত্তর পশ্চিম সীমান্তে সিন্ধু, কাশ্মীর, বেলুচিস্তান এটা কিন্তু সবাই স্বাধীন। ঠিক আছে, তাহলে আমি যদি স্বাধীন হয়, দিল্লিতে কে এসে গেল আমার বয়ে গেছে, আমি তো তার অধীনতা মানবো না, তাই না? আমি তো জানি আমি স্বাধীন। কেমন? তো এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এই এতগুলো জায়গা যারা কিনা স্বাধীন ভাবে অ্যাক্ট করছে,
অর্থাৎ কিনা শতধা বিভক্ত একটা ভারতবর্ষকে পেয়েছিলেন আকবর। এক কথায় আকবরের সিংহাসনের পূর্বে ভারত ছিল একদম শতধা বিচ্ছিন্ন, এবং ভারত নামটি নিছক একটা ভৌগোলিক সংজ্ঞা, জিওগ্রাফিক্যাল এক্সপ্রেশনে পরিণত হয়েছিল। কেমন? এবং সেই ভারতবর্ষে ছিল শোচনীয় ভাবে অর্থনৈতিক সংকট। ঠিক আছে? এবং ভারতের উত্তর ভারতের সর্বত্র, দিল্লি, আগ্রা, এই সমস্ত জায়গাতে সব দুর্ভিক্ষ, প্লেগ এই সমস্ত হয়ে গেছে, যে কারণে হতশ্রী একটা দশা আকবর যখন রাজা হচ্ছেন। আর কি? প্রাদেশিক শাসনকর্তাদের বারবারন্ত, অত্যাচার, শোষণ, জনসাধারণের দুর্গতি, সবটা মিলিয়ে আহ, খুবই দুঃখজনক একটা পরিস্থিতিতে কিন্তু এত কম বয়সে আকবর, যিনি কিনা সিংহাসনে আরোহণ করছেন। ঠিক আছে? এবং তারপরে গিয়ে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আকবরের জীবনে বড়সড় এবং প্রথম বলা যায় প্রথম বড়সড় যে যুদ্ধটাকে ফেস করতে হলো সেটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। 1556, আমাদের প্রত্যেকেই জানা যে আকবরের এগেনস্টে যিনি আছেন তিনি হচ্ছেন হিমু। একটু আগে আমরা পড়েছি আদিল শাহের সেনাপতি, হিন্দু সেনাপতি হিমু। ঠিক আছে? এবং দেখা যাচ্ছে যে আহ এই হিমুকে দিল্লি থেকে উৎখাত করা ছিল। শোনা যাচ্ছে তো আমাকে? হ্যাঁ, এমার্জেন্সি হতে পারে, সেই কারণে জাস্ট আমি ফোনটা ধরলাম। তো পানিপথের দ্বিতীয় যুদ্ধটা বলে শেষ করব, আর আমি স্ক্রিন শেয়ারটা করছি না, কারণ পানিপথের দ্বিতীয় যুদ্ধের ইনফরমেশন প্রত্যেকের জানা, আমি জাস্ট গল্পটা বলে দিই। সেটা হচ্ছে এই যে হিমু এগিয়ে চলে এসেছেন দিল্লির দিকে, এবং হিমুকে উৎখাত করা ছিল আকবরের প্রথম কাজ, এবং এই উদ্দেশ্যে আকবর এবং বৈরাম খাঁ হিমুর বিরুদ্ধে কিন্তু অগ্রসর হলেন। কারণ যদি না এরা অগ্রসর হতো মুঘল বাহিনী, তাহলে কিন্তু হিমু কি করতো, নিজের শক্তি প্রদর্শন করে দিল্লি সিংহাসন দখল করতেই করতো। ঠিক আছে? তো পানিপথের প্রান্তরে আমরা দেখছি যে হিমু মুঘল বাহিনীকে বাধা দিচ্ছে, যেহেতু মুঘল বাহিনী এবার হিমুর দিকে এগিয়ে আসছে, তাই পানিপথের প্রান্তরে বাধা দিচ্ছেন হিমু। হিমু হস্তি বাহিনী নিয়ে আক্রমণ চালাচ্ছেন। হ্যাঁ, এবং হিমুর এই যে হস্তি বাহিনী এবং তার যে ট্রেনিং মারাত্মক পর্বের ছিল, মানে এই পর্যায়ে ভাবা যায় না। হ্যাঁ, এবং তিনি নিজে একজন অত্যন্ত সুকৌশলী একজন যোদ্ধা, যে কারণে মুঘল বাহিনীকে কিন্তু প্রায় ছত্রভঙ্গ করে দিয়েছে হিমুর সেই হস্তি বাহিনী। কেমন? এমন একটা কন্ডিশন, একদম টান টান একটা সিচুয়েশন, যেখানে প্রায় আর কি হিমু জিতে গেল, এইরকম একটা কন্ডিশন। হ্যাঁ, মুঘল বাহিনী পেরে উঠছে না, কার্যত ধরাশায়ী। হ্যাঁ, সব একদম ঘায়েল অবস্থা, চারিদিক থেকে ঘিরে ফেলেছে। এমন সময় হঠাৎ করে হিমুর চোখে একটা তীর এসে লাগলো, বিষ মাখানো একটা তীর। ঠিক আছে? যেই হিমুর চোখের মধ্যে সেই তীরটা লাগলো, হিমু ছিলেন হাতির মাথায়, মাউথ যেরকম থাকে আর কি, হাতির মাথায় চেপে তিনি যুদ্ধটাকে লিড করছিলেন। একেবারে হাতির মাথা থেকে একদম সোজা মাটিতে পড়ে গেলেন। কেমন? মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে যুদ্ধের মোড় ঘুরে গেল যাকে বলে। হঠাৎ করেই হিমুর বাহিনী, হিমুর এই যে লিডারশিপ, তার যে যুদ্ধ পরিচালনা, সেটা থেকে যেই মানে তার চ্যুতি ঘটলো, তারা কিন্তু দিশেহারা হয়ে পড়লো, এবং সেই দিশেহারা কন্ডিশনে রাশটা ধরে নিল মুঘল বাহিনী। যুদ্ধের রেজাল্ট একেবারে উল্টে গেল। ঠিক আছে? তো 2500 হাতি এবং বহু যুদ্ধ উপকরণ আকবর এবং বৈরামের আয়ত্তের মধ্যে এলো, এবং বন্দি অবস্থায় হিমুকে আকবরের সামনে আনা হলো। কেউ কেউ মনে করেন যে আকবর হিমুকে নাকি নিজেই হত্যা করেছিলেন, এবং মানে হত্যা করতে সম্মত হয়েছিলেন, এবং সেই কারণে বৈরাম খাঁ হিমুর শিরশ্ছেদ করেছিলেন। আবার অনেকে বলেন যে না, বৈরাম খাঁর প্ররোচনায় আকবর নিজেই হিমুর শিরশ্ছেদ করেছেন। যাই হোক, হিমু করুক, এই আকবর করুক কি বৈরাম খাঁ করুক, ঘটনা হচ্ছে এটা, সেটা হচ্ছে যে হিমুকে হত্যা করা হয়েছিল। আবার এখানে একটা ঘটনা বলে রাখি, সেটাও আমি যখন মাস্টার্স করছিলাম
তখন এটা নিয়ে আমার বিশেষ আর কি ইয়ে ছিল, পড়তে হয়েছিল। তো সেখানে পড়েছিলাম যে তোমার এই যে বিষ মাখানো তীরটা বললাম, এই বিষ মাখানো তীরের কথাটা তোমরা চট করে এই লেভেলের বইয়ের পাবে না, এটা একটু গভীরভাবে স্টাডি করলে তবে পাওয়া যায়। এই যে বিষ মেশানো তীরটা ছিল, সেই তীরটা যেই তার চোখে ঢুকেছিল, মানে বিষক্রিয়াতে তার চোখে, মানে চোখ থেকে শুরু করে মানে ওই এরিয়াটাতে আর কি, মানে মারাত্মক রকম পুঁজ রক্ত যাকে বলে। এবং যেদিনে তীর লেগেছিল সেদিনে কিন্তু তার প্রাণ যায়নি। হ্যাঁ, যারা লিখছেন যে তাকে হত্যা করা হয়েছিল, তো বলা হচ্ছে যে তোমার সেই হত্যাটাও কিন্তু হয়েছিল কদিন পর বা কিছুক্ষণ, বা ওই দিন নয়, পরবর্তীকালে হয়েছিল, একদিন পরে হোক বা দুদিন পরে হোক। ঠিক আছে। এবং আরেকটা বিষয়ও লিখছেন কেউ কেউ, যে হিমুর একটা মানে গলা কাটা আর কি একটা মাথা, হ্যাঁ, সেটা আর কি দেখানো হয়েছিল তার মানে তার তার বাহিনীকে, যেটা কিন্তু তখনও হিমুর প্রাণটা কিন্তু যায়নি বা তাকে তখনও শিরশ্ছেদ করা হয়নি। তার আগেই একটা ড্যামি ওরকম মাথা নাকি তৈরি করে সেনাবাহিনীকে দেখানো হয়েছিল, যাতে করে সবার কি মনোবল ভেঙে দেওয়া যায়, এরকম নানা রকম কথাবার্তা আছে। তো যাই হোক না কেন, হিমু মারা গেলেন। ঠিক আছে। একটা বড় সড়ো শক্তি, আফগান শক্তিকে অত্যন্ত কম বয়সে, যদিও বা ঐতিহাসিকরা বলেন যে এই দ্বিতীয় পানিপথের যুদ্ধ জয়ের ক্ষেত্রে আকবরের সেভাবে কোনো পাণ্ডিত্য বা সেভাবে কোনো তার পার্টিসিপেশন ছিল না বললেই মনে করা হয়। এই যুদ্ধটায় কিন্তু বৈরাম খাঁরই আর কি নেতৃত্বে হয়েছিল, এবং বৈরাম খাঁর বুদ্ধিমতোই কিন্তু পুরো যুদ্ধে জয়লাভ। ঠিক আছে। আচ্ছা, তো এই পানিপথের যে যুদ্ধটা, তো সেই যুদ্ধটার গুরুত্বটা কি সেটা একটুখানি জানতে হবে আমাদেরকে। হ্যাঁ, এই গুরুত্বটা বলেই আমি শেষ করে দেবো আজকের মতো। সেটা হচ্ছে কি, এই যুদ্ধের ফলে মুঘল সাম্রাজ্যের প্রকৃত ভিত্তি স্থাপিত হলো। প্রকৃত ভিত্তি কেন? কারণ এর আগে আমরা একটা টালমাটাল একটা সিচুয়েশন, ডামাডোল সিচুয়েশনের মধ্য দিয়ে গেছি। বাবর রাজত্ব করলেন, হুমায়ুন কিছুদিন রাজত্ব করলেন, তারপরে আবার মুঘল রাজত্ব স্টপ হয়ে গেল, শুরু হয়ে গেল আফগান রাজত্ব, আবার গিয়ে আফগান রাজত্ব স্টপ হয়ে আবার হুমায়ুন, আবার আকবর। ঠিক আছে। হুমায়ুন প্রায় জাস্ট ওই সিংহাসনটা উদ্ধারই করলেন, আর কিছু করলেন না। এবার আকবর যা কিছু করার করছেন, এবং আকবরের টাইমটা হচ্ছে সেই টাইম যে টাইমে এক্সপেনশন মুঘলদের সর্বোচ্চ হলো। হ্যাঁ, তো এটা বোধহয় একটুখানি ভুল তথ্য দিয়ে ফেললাম। আকবরের টাইমে সর্বোচ্চ হলো, যদি মানচিত্রের সাইজ দেখা হয় তাহলে হয়তো ব্যাপারটা নয়। আমি বলতে চাইছি যে মুঘল সাম্রাজ্যের যে কাঠামো, পরিকল্পিত এবং সুসংগঠিত যে কাঠামো, সেটা কিন্তু আকবরের সময় থেকেই তৈরি হওয়ার শুরু হয়েছিল। সেই কারণে বলা হচ্ছে যে পানিপথের যুদ্ধ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখান থেকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত ভিত্তি স্থাপিত হলো। আর কি, দিল্লি, আগ্রা, এগুলো সব আকবরের হস্তগত হলো, কারণ এগুলো সব হিমু দখল করে নিয়েছিল। ঠিক আছে। এবং ভারতে মুঘল সাম্রাজ্যের পথ বিস্তার হলো। সেকেন্ডলি, আফগানদের ভারতে সার্বভৌম অধিকার স্থাপনের প্রচেষ্টা চিরতরে বিলীন হয়ে গেল। হ্যাঁ, কারণ এরপরে তো আমরা পুরো একদম ঔরঙ্গজেব বলো বা তার পরবর্তীকালে পরবর্তী মুঘল সম্রাটদের দিকেও যদি তাকাই, তাহলে একটা সেই 1857 পর্যন্ত চলছে মুঘল সাম্রাজ্য, তাই তো? তার মানে মাঝখানে কেউ ঢুকতে পারেনি। তাহলে আফগানদের আর কোনো চিহ্ন রইল না, সেই হিমুকে দিয়ে শেষ। ঠিক আছে। আফগান শক্তি কিন্তু তাহলে দ্বিতীয় পানিপথের যুদ্ধের ফলে বলা যায় যে তাদের যে লড়াই, তাদের যে চেষ্টা ভারতের মাটিতে আধিপত্যের, সে সব কিছু শেষ হয়ে গেল। ঠিক আছে। এবং মুঘল প্রভুত্বের যে স্থাপনা, সেই প্রশ্নটা কিন্তু সুনিশ্চিত হয়ে গেল। লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে মুঘল শক্তির মর্যাদা বৃদ্ধি পায়, এবং আকবর হিন্দুস্থানের সম্রাট রূপে কিন্তু অভিনন্দিত হলেন। হ্যাঁ, তাকে ভারতবর্ষের বা হিন্দুস্থানের, দিল্লির সম্রাট, এই যে তার একটা মর্যাদা, সেটা কিন্তু এই যুদ্ধের ফলে এলো। কেন? একে তো নাবালক অবস্থায় সিংহাসনে বসেছেন, তাই তো? তারপরে গিয়ে দেখা যাচ্ছে নানা রকম সমস্যা, এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, বা পরিস্থিতি, যে কোনো পরিস্থিতিরই হোক, যে যুদ্ধটা হলো সেটা তো একটা গ্রেট একটা সাফল্য। হ্যাঁ, তো সেই সাফল্যটা কিন্তু তাকে সম্রাট হিসেবে আলাদাভাবে চিহ্নিত করলো। ঠিক আছে। তো এই পুরো প্রসেসটায় যিনি সাহায্য করেছিলেন তিনি হচ্ছেন বৈরাম খাঁ,
বৈরাম খাঁর গুরুত্ব কিন্তু আকবরের লাইফে মারাত্মক, কিন্তু বৈরাম খাঁকে নিয়ে আজকে আমি আর শুরু করছি না। তো এইটুকুনি যেটুকু পড়ালাম, মোটে 33 জন রয়েছে, অনেকেরই ধৈর্য নেই, ছিল না যে পুরো ক্লাসটা করে। যাই হোক, নানা রকম অসুবিধাও থাকতে পারে, সমস্যাও থাকতে পারে। তো তোমাদের জায়গা থেকে যদি কিছু প্রশ্ন থেকে যায়, আমি এই 4 মিনিট রয়েছে, আর আমি আর বেশি টাইম নেবো না, এই 4 মিনিটে তোমরা একটুখানি বলে নাও যেটুকু পোর্শন পড়ালাম। সিলেবাস বলেছি, পিওয়াই কিউ দেখিয়েছি এইটুকু টাইমের মধ্যে। তো তাতে করে তোমাদের কি মনে হলো, যে কিভাবে পড়বে তোমরা ধারণা করতে পারলে তো? আচ্ছা, আনমিউট করা যাচ্ছে না, না দেখছি, আমি আনমিউট করার চেষ্টা করছি। গোপাল মণ্ডল, শুভদীপ, দীপান্বিতা, সুমনা, তোমরা প্রত্যেকে সিরিয়াস, এবং আমি তোমাদের যথেষ্ট পরিমাণে পার্টিসিপেশন দেখি ক্লাসে, খুব ভালো লাগে। সুকান্ত, তো তোমাদের আনমিউট করতে 1 মিনিট। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, হিস্ট্রি ক্লাসটা একটু আনমিউট করে দেওয়া হোক। দেখো তো এবার তোমরা করতে পারছো কিনা। আনমিউট করা যাচ্ছে? ওহো, আচ্ছা, হবে হয়তো, 1 মিনিট দাঁড়িয়ে যাই। ম্যাডাম, স্টুডেন্টরা আনমিউট আছে। আচ্ছা, হ্যাঁ, এবার চটপট চটপট বলো তোমাদের প্রশ্ন। ম্যাম, বলছিলাম যে ওই আবুল ফজলের পিতা শেখ মুবারক আর বা বড় ভাই ফৈজি একই ব্যক্তি ছিলেন তো? না না, ফৈজি আর আবুল ফজল দুজন মানুষ। এবার অনেক জায়গায় লেখা থাকে ফৈজি আর আবুল ফজল হচ্ছে 2 ভাই, আর তার বাবা হচ্ছে শেখ মুবারক, ঠিক আছে? এটা কোনো কোনো জায়গায় থাকে, আবার কোনো কোনো জায়গায় থাকে যে তোমার শেখ মুবারকও হচ্ছে আবুল ফজলের ভাই। বুঝতে পেরেছো? ওকে ম্যাম। ম্যাম, আকবরের মায়ের নামটা কি বললেন যেন? আকবরের মায়ের নামটা কি বললাম? হ্যাঁ, বলে দিচ্ছি। আকবরের মায়ের নাম ছিল হামিদা বানু বেগম, এবং তিনি মোস্টলি যার কাছে আর কি, যে মহিলার কাছে আর কি মানে ভীষণ আর কি কি বলবো গাইডেন্স পেয়েছিলেন, তার নাম হচ্ছে মাহাম আনগা, ঠিক আছে? অনেক জায়গায় তার ওনাকে ধাত্রী মাতাও বলা হয়ে থাকে, আকবরের ধাত্রী মাতা হিসেবে। ম্যাম, ওই পার্সি আর ফার্সি ওই ল্যাঙ্গুয়েজের জায়গাটা একটু ক্লিয়ার করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমেই বলেছিলাম, ঠিক আছে? শুনেছি তুমি ম্যাম, ছিলে না কিন্তু ক্লাসে? শুনেছো? ও হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ম্যাম, শুনছি আমি। আর একবার বলে দেবো। হ্যাঁ, একটুখানি। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে মানে যেটাকে আমরা পার্সিক বলি, পারসিক ভাষা বলছি, বা ফার্সি, পারসিক বা ফার্সি, হ্যাঁ, অ্যাকচুয়ালি পারস্য বা এই যে পারসিক ভাষা, হ্যাঁ, মানে জরাথ্রুস্ট্রিয়ান যে ধর্মমত ছিল, তোমরা কিন্তু জানো, সেই জরাথ্রুস্ট্রিয়ান ধর্মমতের জায়গা থেকে আসছে। এবং জরাথ্রুষ্ট্র কিন্তু ইসলামিক ধর্মমত কিন্তু নয়, কিন্তু একটা টাইমে গিয়ে জরাথ্রুষ্ট্র যে ধর্মমতবাদটা, সেটা কিন্তু চাপা পড়ে যায়, এবং যারা জরাথ্রুস্ট্রিয়ান ছিল তারাই কিন্তু ইসলাম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার সেই হিসেবে
এই ইসলাম আর এই জরাথুস্ট্র বা পারসিক যে কালচার বা ভাষার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে যে তারা মানে বিষয়টা ব্যবহার করছে, সে দুটো কোথাও না গিয়ে গিয়ে মিশে গেল, মিলে মিশে গেল। কিরকম ভাবে মিশলো না, আরবি লিপিতে লিখছে কিন্তু লিখছে হচ্ছে পার্সিক ভাষা। ঠিক আছে, তুমি যদি ধরো একটা শ্লোক, হ্যাঁ, সাপোজ আমি যদি বলি যে সূর্য প্রণাম মন্ত্রটা, হ্যাঁ, নমজবা কুসুম সংকাশং, এটা তো অ্যাকচুয়ালি সংস্কৃত, তাই তো? সংস্কৃত এটা শ্লোকটা, কিন্তু ধরো তুমি ওটা মুখস্থ করার জন্য তুমি ইয়ে করেছো, তখন তুমি কি তুমি বাংলায় লিখবে তো, জবা কুসুম সংকাশং বর্গীর জবায়াকার এরকম করে তো লিখবে। তো সেই রকমই লেখা হচ্ছে এটা আরবি লিপিতে, কিন্তু বিষয়টা হচ্ছে ফার্সি বা পারসি। বোঝা গেছে? আমিও কিন্তু খুব রিসেন্টলি এটা নিয়ে পড়লাম, মানে এই জাস্ট প্রশ্নটা অ্যানালিসিস করার জন্য আমি বিষয়টা নিয়ে পড়লাম। এইটুকুনি আমার মনে হয়েছে, আমি যতটুকু পড়েছি যে সেটার কি নির্যাস, হ্যাঁ, এর তলায় এর থেকেও গভীরে তলিয়ে গিয়ে অনেক কিছুই পড়া যায় বা জানবার আছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এইটুকুতে মোটামুটি আমাদের কাজ চলে যাবে। ওকে, ঠিক আছে ম্যাম। হ্যাঁ ম্যাম আপনি বললেন না বইমাত্র ভাতা, ওটা কি ম্যাম? বইমাত্রেয় ভাতা, বিমাতার মানে বিমাতার গর্ভে যে ভাই আছে, বিমাতা মানে সৎমা। ঠিক আছে, হ্যালো ম্যাম। সৎমার সন্তান যে হবে সে বইমাত্রেয় ভাই। হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো ম্যাম। ওই হামিদা বানুর যে আরেকটা নাম রয়েছে, এই নামটা মনে আসছে না, একটু বলুন। হামিদা বানু বেগমের হ্যাঁ ম্যাম। আর একটা নাম ছিল মরিয়ম মাকানি না কি একটা, হ্যাঁ মরিয়ম মাকানি না কি একটা নাম। মরিয়াম মাকানি। মরিয়াম মাকানি, হামিদা বানুরই কি নাম ছিল? 1 মিনিট দাঁড়াও, আমাকে একটু দেখে বলতে হবে। মারিয়াম মাকানি তো ছিল, ওটা তো বোধহয় ওনার বউ কি? দাঁড়াও, হ্যাঁ ম্যাম, ওটা উপাধি ছিল মারিয়াম মাকানি। মারিয়াম মাকানি, হ্যাঁ অবশ্যই ছিল। 1 মিনিট একটু দেখে নিয়ে বলি। হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ তাই হয়তো হবে, কিন্তু মারিয়াম মাকানিটা আমি এই মুহূর্তে পাচ্ছি না। যাই হোক, মারিয়াম মাকানি যে কিন্তু পড়েছি নামটা, এই মুহূর্তে আমার হাতের কাছে যে কটা বই আছে আমি তাতে পেলাম না। যাই হোক, আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলাম, সেটা একটুখানি বলে দিই। সেটা হচ্ছে যে হুমায়ুনের মৃত্যুর সময় আকবর পাঞ্জাবের কালানুরে ছিলেন। ঠিক আছে, পাঞ্জাবের কালানুরে অবস্থান করছিলেন। আমি একটু আগে বলেছি যে তোমাদেরকে পাঞ্জাবে তার অভিষেক হয়েছিল। তো পাঞ্জাবের যদি আরো আর কি কি বলবো স্পেসিফিক্যালি বলতে হয় পাঞ্জাবের কোথায়, তাহলে সেটা ছিল কালানুর। ঠিক আছে, সেখানে ইটের সিংহাসনে, একটা ইটের সিংহাসনে রাজ্যাভিষেক করানো হয়েছিল। বৈরাম খাঁ সেটা করিয়েছিলেন। ঠিক আছে, আকবর তার মাকে কিন্তু ভীষণভাবে সম্মান করতেন এবং তার মায়ের সামনে সেইভাবে অভিবাদন করতেন, এবং যেমন ভাবে দরবারে বাদশাদেরকে অভিবাদন করা হয়, আকবর তার মাকে তেমন ভাবে আর কি সম্মান জানাতেন। ঠিক আছে, এবং এই যে সম্মান করার প্রথা, এটা নাকি বলা হয় যে চেঙ্গিস প্রথা। এটা এক ধরনের চেঙ্গিস প্রথা।
যেটা আকবর মেনটেন করেছিলেন তার মায়ের ক্ষেত্রে, এবং নিজের মায়ের পরে সব থেকে বেশি তিনি যাকে সম্মান করতেন তিনি হচ্ছেন গুলবদন বেগম। গুলবদন বেগম আকবরের কে ছিলেন বলো? পিসি। একদম তাই, মায়ের পরেই কিন্তু তার পিসিকে ভীষণভাবে সম্মান করতেন। ঠিক আছে, ম্যাম জায়গাটা কালানুর বললেন? কালানুর, হ্যাঁ, কয়াকার লয়াকার নয় সুর। আর ধাত্রী মাতার নাম কি বললাম? মহামানগা বললাম। তো সেই ধাত্রী মাতা কিন্তু অত্যন্ত দক্ষ একজন মহিলা, এবং তিনি যখন ওই নারী শাসন, অন্তঃপুরে নারী শাসন যখন চলেছিল, এটা আমি পরের দিন বলবো, হ্যাঁ, তখন কিন্তু একজন দক্ষ ওয়াকিল এবং প্রধানমন্ত্রীর মতো আর কি তিনি কিন্তু কাজকর্ম চালিয়েছিলেন, এবং হুমায়ুন আর কি খুব বিশ্বাস করে আকবরকে এনার দায়িত্বেই কিন্তু রেখে ইরানে চলে গিয়েছিলেন। বললাম না যে আসকারির পত্নীও ছিল, তো সেক্ষেত্রে এই মাহাম আনগাই বোধহয় অনেক বেশি স্ট্রং ছিল। আসকারির ভরসাতে তো আর তিনি পুরোপুরি রেখে যাননি, তো সেই মাহান আনগা যিনি কিনা আকবরকে একেবারে আগলে রেখেছিলেন। ঠিক আছে, হ্যাঁ, বলছি মরিয়াম উজ জামানি তো দেখছিলাম আকবরের প্রিয় স্ত্রী ছিলেন। হ্যাঁ তাই না? হ্যাঁ, মারিয়াম মাকানি, মারিয়াম উজ জামানি ওনার প্রিয় স্ত্রী ছিলেন। আমি প্রথমেই ওইটাই বলছিলাম যে ওটা কি স্ত্রী ছিল, আমি মাই খুঁজে গেলাম, কিন্তু মায়ের জায়গাতে যাকে আমি আমরা কোথাও। ওখানে লেখা আসছে, যাকে আমরা সাধারণত ভুল করে যোধাভাই বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটাই। যাকে আমরা ভুল করে যোধাবাই বলি, হ্যাঁ, মানে যিনি অ্যাকচুয়ালি অম্বরের রাজা বিহারী মলের কন্যা, তাকে মারিয়াম উজ জামানি। হ্যাঁ, এটা রাজু সেটে লেখা আছে, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আমিও এই মুহূর্তে আমার চোখে পড়লো, রাজু সেটে লেখা আছে এটা। একদম প্রথমে আমার স্ত্রী হিসেবেই মাথায় এসেছিল, কিন্তু আমি স্ত্রীর জায়গাটা আর দেখছি না। মারিয়াম উজ জামানি, হ্যাঁ, যোধাবাই বলে আমরা যাকে গুলিয়ে ফেলি, তিনিই হচ্ছেন সেই মারিয়াম উজ জামানি। গোপাল মন্ডল আছো তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ মা। ম্যাম কিন্তু দিদি আনগা সৌরভ কি চৈবের ধাত্রী মাতা? বইটাতে, হ্যাঁ ববিতা বলো। হ্যাঁ ওই সৌরভ চৈবের বইটাতে হামিদা বানু বেগমের উপাধি আছে মারিয়াম মাফানি। আচ্ছা, আমিও একটা বইতে পড়েছিলাম। এটা হচ্ছে জামানি, মারিয়াম জামানি বলছে, আর ওখানে তাহলে মাকানি বলছে। ঠিক আছে, যাই হোক, আমরা তাহলে এইভাবে খেয়াল রাখবো, একবার মাথায় রাখবো। হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট দিন আবার বিষয়টাকে কন্টিনিউ করছি। নেক্সট বুধবার দিনকেই কিন্তু আমি আবার এটা পড়াবো। ঠিক আছে, চলো আজকের মতো তাহলে এটুকুই থাক। গুড নাইট সকলকে। কেমন? থ্যাংক ইউ। আচ্ছা, তুমি এই দিনের প্রশ্নপত্রে আমি তো দেখলাম কারোর কিছু প্রশ্ন আসেনি। প্রশ্নপত্র ঠিকঠাক লেগেছে গত শনিবারের? হ্যাঁ, প্রশ্নপত্র খুব ভালো। আমার একটাও ডাউট কারোর কাছ থেকে আসে না, আমি খুব আশ্চর্য। আমি কি শনিবার সারাটা দিন হয়ে গেল, কেউ হোয়াটসঅ্যাপ করলো না, কি ব্যাপার হলো? এনিওয়েজ, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।